আচ্ছা, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আইটি প্রফেশনাল এবং ইথিক্স। হ্যাঁ, তার মানে এই যে আমরা সিএসসি পাস পড়াশোনা করতেছি, সিএসসি পাশের পর হ্যাঁ কেউ হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কেউ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হব, কেউ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হব, এই করব ওই করব, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করব। তো তখন আমরা যে ইন্ডাস্ট্রিটায় ঢুকবো সেই ইন্ডাস্ট্রিটার নাম কি? আইটি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এবং আমরা আইটি প্রফেশনাল হব। হুম, প্রফেশনালি আমরা বিভিন্ন আইটি রিলেটেড কাজ করব। এখন ওইসব জায়গায় এথিক্যাল কি কি ইস্যু আসতে পারে এবং আহ, এগুলার কি ধরনের কোন ধরনের প্র্যাকটিস গুলো আমাদের করা উচিত বা করা উচিত না, প্লাস কিছু বিজনেস টার্মও আমরা শিখবো। এই টার্মগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ, প্লাস হচ্ছে আমরা নেক্সট উইকেই কুইজ দিব। তো ওই কুইজেরও এই চ্যাপ্টারটা ইনক্লুডেড আছে। কি ব্যাপার? ওকে, তো প্রথমেই একটু বলি যে প্রফেশনাল এই শব্দটা আগে কখনো শুনছেন স্যাররা? প্রফেশনাল, জি স্যার। হ্যাঁ, এটার বাংলা কি? হুম, এটার বাংলা কি হতে পারে? প্রফেশনাল। শুনতে পাচ্ছেন? স্যার পেশাদার বা হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। পেশাজীবী, পেশাদার, পেশাজীবী, এই এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি। তাহলে আমরা তো বিভিন্ন ধরনের পেশাজীবী দেখছি। কেউ হয়তো দেখা যাচ্ছে পেশাগতভাবে আহ, ডাক্তার, কেউ হয়তো পেশাগতভাবে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কেউ হয়তো পেশাগতভাবে নিজের পরিচয় দেয় আইনজীবী। এ ধরনের আমরা বিভিন্ন লোক, বিভিন্ন ধরনের পেশাজীবী পরিচয় দেই না আমরা, যে আমি এই পার্টিকুলার প্রফেশনে আছি। তো প্রফেশনালের একটা লিগ্যাল এবং একটা ফর্মাল যেটা বলে যে আপনার একটা ডেফিনেশন আছে। ঠিক আছে, সেটা কি? দিস রিকোয়ার্স স্পেশালাইজড নলেজ এন্ড এ লং অ্যান্ড ইন্টেন্সিভ একাডেমিক প্রিপারেশন। তার মানে প্রফেশনাল হইতে হলে তাকে কোনো একটা ইনস্টিটিউশনে লং টার্ম একাডেমিক স্টাডি করতে হবে এবং এমন একটা নলেজ তাকে গেইন করতে হবে যে নলেজটা স্পেশালাইজড। হ্যাঁ, এরকম মানে জেনারেলি অ্যাভেলেবল নলেজ না, যেই জিনিসটা আপনার দীর্ঘ সময় অভিজ্ঞতা বা দীর্ঘ সময় পড়াশোনা না করলে যে জিনিসটা পারা যায় না, ওই ধরনের স্কিল আপনার অবটেন করতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? স্যার আরেকবার একটু। হ্যাঁ, যেমন কথার কথা ধরেন আপনি আইন বিষয়ে দুই একটা আর্টিকেল পড়লেন, তো তাইলে কি আপনি এখন একটা আইনজীবী হিসাবে অ্যাডভোকেসি করতে পারবেন এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এসব জায়গায়? না স্যার। হ্যাঁ, কেন পারবেন না? এর কারণটা হচ্ছে হয়তো আপনার আইন বিষয়ে অনেক আগ্রহ থাকে। আপনি নেটফ্লিক্সে আইন, হ্যাঁ, কোর্ট রুম রিলেটেড অনেক টিভি শো দেখেন, মুভি দেখেন, আপনার খুব ভাল লাগে ব্যাপারগুলা। সমস্যা নাই। কিন্তু আপনি কি এই দূর নলেজ নিয়ে আপনি কি একটা প্রফেশনাল হিসেবে একজন মানুষকে রিপ্রেজেন্ট করতে পারবেন কোর্টে? কেন পারবেন না? কারণ এই বিষয়ে আপনার স্পেশালাইজড নলেজ নাই। আপনি জেনারেলাইজড কিছু নলেজ হয়তো আপনার আছে। আপনি হয়তো আইনের কিছু ধারা জানেন, অথবা বিচ্ছিন্নভাবে হয়তো কিছু কোর্টের কেস হয়তো আপনি জানেন। কিন্তু এটা সম্পর্কে ডিপ, ইনটেনসিভ এবং একাডেমিক কোনো স্টাডি আপনার হয় নাই। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, এই জন্যই আমি কিন্তু ওই ধরনের প্রফেশনের কাজে যেতে পারবো না। হ্যাঁ, তো এরকম যে বিষয়টা। তো প্রফেশনালদের কিছু অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য আমরা একটু দেখি যে পজেস অ্যাডভান্স ট্রেনিং এন্ড এক্সপিরিয়েন্স। মানে এই বিষয়ে জেনারেল মানুষ যা জানে সে তার চাইতে অনেক অ্যাডভান্স টপিক গুলা জানে। হ্যাঁ, এই বিষয়ে সে অনেক অ্যাডভান্স টপিক গুলা জানে এবং তার অভিজ্ঞতা আছে। সে অনেক অনেক দিন দীর্ঘ সময় এই জিনিস নিয়ে গবেষণা করতেছে, কাজ করতেছে। এই রিলেটেড ইন্ডাস্ট্রিতে সে ধরেন কথার কথা জব করে 5 বছর 10 বছর। তো এই ধরনের লোকদেরকে আমরা তখন প্রফেশনাল বলি। এক্সারসাইজ ডিসক্রেশন এন্ড জাজমেন্ট ইন দেয়ার ওয়ার্ক। আচ্ছা, ডিসক্রেশন এই ওয়ার্ডটার মিনিং কে বলতে পারবেন? ডিসক্রেশন। বৈষম্য এরকম কিছু? না না, ওটা ডিসক্রিমিনেশন। ডিসক্রেশন মানে হচ্ছে গোপনীয়তা। হুম, গোপনীয়তা।
তাহলে ডিসক্রেশন অর্থ হলো যে একজন প্রফেশনাল তার প্রফেশনাল ডিউটি বা দায়িত্ব পালন করার সময় বিভিন্ন ধরনের সিক্রেট ইনফরমেশন জানে। এই সিক্রেট ইনফরমেশন গুলা সে শুধুমাত্র সে তার ক্লায়েন্ট এবং তার মাঝখানেই সীমাবদ্ধ থাকে, অন্য কেউ এটা জানতে পারে না। একটা উদাহরণ দেই, যেমন মনে করেন ডাক্তার। তো ডাক্তারের কাছে আমি যেই রোগী নিয়ে যাই না কেন, এটা কি অন্য কারো কাছে উনি প্রকাশ করে? হুম। না স্যার। না। আপনি যে কোনো প্রবলেম নিয়ে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন, সে এটা প্রফেশনালি হ্যান্ডেল করে। হ্যাঁ, একজন উকিল, কথার কথা, তার কাছে মানুষ অনেক সময় ক্রাইম করেও উকিল ধরে না। তাহলে এখন উকিল ফোন দিয়া কি পুলিশ ডেকে ধরায় দেয়? হুম। না স্যার। না, ধরায় দেয় না। কারণটা কি? কারণ সে কিছু ডিসক্রেশন সে রাখে তার প্রফেশনে। হ্যাঁ, সবকিছু সে মানে কিছু কিছু ব্যাপারে তার একটা কনফিডেন্সিয়ালিটি, ওয়ার্ডটাকে আমরা বলি কনফিডেন্সিয়ালিটি, বজায় রাখতে হয়। আচ্ছা, তারপরে কন্ট্রিবিউট টু সোসাইটি অ্যান্ড অ্যাসিস্ট আদার প্রফেশনাল, তারা সোসাইটিতে অনেক ভূমিকা রাখে এবং অন্যান্য প্রফেশনালদেরকে হেল্প করে। পার্টিসিপেট ইন এ লাইফ লং ট্রেনিং প্রোগ্রাম। তো এটার বিষয়টা কি, যে একজন প্রফেশনাল এমন না যে পাশ করলাম তো আর জীবনে পড়াশোনার ধারে কাছেও গেলাম না, এরকম না। হ্যাঁ, আমি এই যে একটু আগে ডাক্তারদের কথা বললাম বা লয়ারদের কথা বললাম, তাদের কিন্তু সারা জীবন স্টাডির উপরে থাকতে হয়। হুম। বা এই যে আমরা যখন কম্পিউটার সায়েন্স থেকে গ্রাজুয়েট করব, কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে গেলাম, তো আমাদেরও কিন্তু সব সময় আপডেটেড নলেজ এবং স্টাডির উপরে থাকতে হবে। কারণ না হলে ভালো প্রফেশনাল হওয়া যাবে না। আচ্ছা, তারপরে আসছে হ্যাভ স্পেশাল রাইটস এন্ড ক্যারি আউট স্পেশাল রেসপন্সিবিলিটিস। আচ্ছা, এইটার উদাহরণ দেই, যেমন কথার কথা যে আপনি আপনার কোনো বন্ধুকে বা কোনো একজন আহ, ছোট ভাই বা কাউকে শুনলেন যে এরকম মাথা ব্যথা হচ্ছে। তা আপনি জানেন যে মাথা ব্যথার একটা ভালো ওষুধ হচ্ছে এই পার্টিকুলার একটা ওষুধ। তো বললেন যে আচ্ছা এই ওষুধ খায় নে, ঠিক আছে, ভালো। কিন্তু এই জিনিসটা আপনি কি কোনো একটা প্রেসক্রিপশনে লিখে দিতে পারবেন কাউকে? না স্যার, আমরা পারবো পারবেন না। না। হ্যাঁ, কেন? কারণটা কি? কারণ স্যার আমাদের লাইসেন্স নাই মেডিকেল। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণটা হচ্ছে আমি এই সাবজেক্টের প্রফেশনাল না। আমার হয়তো কিছু নলেজ আছে। আমি হয়তো জানি যে এই ওষুধটা ভালো। আচ্ছা, জ্বর আসলে নাপা খাইতে হয়। আচ্ছা, পেট খারাপ হইলে কথার কথা জিম্যাক্স খাও বা ইয়া খাও। এই যে কি জানি বলে? মেট্রোনিডাজোল টাইপের কোন একটা ওষুধ খাও। এগুলো হয়তো আপনি, হ্যাঁ, মানে এরকম টাইপ কিছু একটা ওষুধ খাও। ৩ দিন ৩ বেলা করে খাও। তো এইরকম হয়তো আপনার জেনারেলিস্ট কিছু নলেজ আছে। কিন্তু এইটা দিয়ে আপনি মানুষজনকে ট্রিটমেন্টের জন্য প্রেসক্রিপশন লিখতে পারবেন না। হুম? আমরা অনেক সময় সদর হাসপাতালগুলাতে দেখি যে বাবু, হ্যাঁ, বাচ্চা হওয়ার জন্য দেখা যাচ্ছে ওয়ার্ড বয় বা নার্সই সুন্দর মতো অপারেশন করে সিজার করে ফেলছে। হ্যাঁ, এটা কি লিগাল? টোটালি ইলিগাল। টোটালি ইলিগাল। কারণটা কি? কারণটা হচ্ছে সে হয়তো পারে, সে হয়তো সার্জারির বিষয়টা পারে, কিন্তু এই বিষয়ে তার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি একটু হসপিটালে এসেছিলাম তো আমার বেবিকে নিয়ে ওর সমস্যা নাই, আপনি একটু ইয়ের জন্য স্যার আমি হয়তো প্রেজেন্ট দিতে পারছি না কিন্তু স্যার আমি ক্লাসে আছি। সমস্যা নেই, সমস্যা নেই। আপনি আইডিটা কাউকে দিয়ে রাখেন, সিআর বা কাউকে বললেই হলো। আচ্ছা, তো এইবার প্রশ্ন আসতেছে হচ্ছে যে এই যে আমরা আইটি ওয়ার্কার, হ্যাঁ, আইটি ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করি, তা আমাদেরকে প্রফেশনাল হিসেবে কনসিডার করা হয় কিনা? তো এই টপিকটা নিয়ে আমরা এই পুরা ক্লাসেই আলোচনা করব, বাট সংক্ষেপে এটার একটা উত্তর দিয়ে দিই যে আমাদেরকে লিগালি, হ্যাঁ, বাই লিগাল ডেফিনেশন আইটি ওয়ার্কারদেরকে প্রফেশনাল হিসেবে কাউন্ট করা হয় না। বুঝতে পারছি স্যাররা? এটা একটা শর্ট অ্যান্সার, আর এটা লং অ্যান্সার আস্তে আস্তে পাবে। আইটি ওয়ার্কারদেরকে প্রফেশনাল হিসাবে অনেক সোসাইটি বা অনেক কান্ট্রিতেই কাউন্ট করা হয় না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এবার আমরা একটু দেখবো যে আইটি ওয়ার্কাররা যখন আমরা অফিসে জব করি, তখন আমাদের বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট স্টেক হোল্ডারদের সাথে আমাদের বিভিন্ন ধরনের প্রফেশনাল রিলেশনশিপ থাকে। হ্যাঁ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লায়েন্ট, সোসাইটি,
হ্যাঁ, সাপ্লায়ার, এমপ্লয়ার ইত্যাদি, ইত্যাদি। তো এইগুলো কিরকম থাকে, এই রিলেটেড কি, কি এথিক্যাল ইস্যু আসতে পারে, এই টপিকগুলো নিয়ে আমরা একটু দেখব। আচ্ছা, প্রথমেই আসি হচ্ছে আইটি ওয়ার্কারের সাথে এমপ্লয়ার। এমপ্লয়ার কারা স্যার? এমপ্লয়ার কারা? যারা স্যার কাজ করে ওরা। না, না, তারা তো হচ্ছে এমপ্লয়ি। যারা কাজ দেয়। হ্যাঁ, যারা হচ্ছে আমার অফিসের বস আর কি, হ্যাঁ? তারা হচ্ছে এমপ্লয়ার। এমপ্লয়ারদের সাথে ওয়ার্কারদের কিরকম কি, কি রিলেশনশিপ থাকে? তো স্বাভাবিকভাবে আপনি যখন জব নিবেন, হ্যাঁ? ফার্স্টেই এমপ্লয়ারের সাথে কিছু বোঝাপড়া, কিছু টার্মস এন্ড কন্ডিশন সাইন করা লাগে। কত টাকা বেতন হবে, কয় ঘন্টা করে ডেইলি কাজ করতে হবে, হ্যাঁ? ছুটি-ছাটা কি, বেতন বোনাস কিরকম, হ্যাঁ? তারপরে ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন জিনিস, তো কোনো বেনিফিট পাবো কিনা, এইসব বিষয়ে তো কথাবার্তা হয়ই। তো এগুলা জেনারেলাইজ কথা। আমরা এখানে কয়েকটা আদার পয়েন্টস দেখব। আচ্ছা, প্রথম যেই প্রবলেমটার মধ্যে আইটি ওয়ার্কাররা পড়ে সেটা হচ্ছে তাদের ওয়ার্ক রিলেটেড সফটওয়্যারের পাইরেসি। আচ্ছা, তো আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে অলরেডি হয়তো আপনাদের মতো অনেকেই আছেন, বা সামনের দিনগুলোতে যাবেন। তো বা এমনি জেনারেল সেন্স থেকেও বোঝা যায় যে আমাদের কাজের জন্যই আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা লাগে। বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করা লাগে। তো এগুলো অনেক ক্ষেত্রেই আইটি ওয়ার্কারদের একটা টেম্পটেশন থাকে যে কোম্পানির বাজেট রেস্ট্রিকশনের জন্য হোক, কিংবা এটা অলসতার জন্য হোক, যে কারণেই হোক না কেন, এটার পাইরেটেড বা ক্র্যাক ভার্সনটা আমরা ইউজ করি। হুম যেমন এই যে উইন্ডোজের কথাটাই বলি, যে আমাদের অনেকেরই কিন্তু কম্পিউটারে উইন্ডোজের অরিজিনাল ভার্সন কিন্তু ইনস্টল করা নাই, ঠিক না স্যাররা? জি স্যার। হ্যাঁ, আমরা অনেকেই মোবাইল ফোনে এই প্রবলেমটা নাই, কারণ মোবাইল ফোনে অরিজিনাল ভার্সন একদম ফোন কেনার সাথে সাথেই আসে। কিন্তু দেখা যাচ্ছে যে উইন্ডোজ 11 আপনি আপডেট করছেন, কিন্তু এটার অরিজিনাল ভার্সন না। হ্যাঁ, বা উইন্ডোজ 10 একটা চালাচ্ছেন, সেটা ক্র্যাক ভার্সন, এরকম টাইপ। তো এই রিলেটেড ইস্যুগুলা কি, যেমন সফটওয়্যার পাইরেসি রিলেটেড ইস্যুগুলো হচ্ছে যে মাঝে মধ্যে আইটি রিলেটেড স্পেন্ডিং কমানোর জন্য আইটি ম্যানেজার বা আইটি অ্যাডমিনিস্ট্রেটররা অনেক সময় পাইরেটেড সফটওয়্যার ইউজ করে। ঠিক আছে, পাইরেটেড সফটওয়্যার ইউজ করে, যেটা হয়তো তাদের মালিক পক্ষ জানেও না। কথা বুঝছেন? আপনারা জব করতে গিয়ে অনেক সময় দেখবেন যে আপনাদের মালিক পক্ষ নট নেসেসারিলি দে উইল বি বিজনেস প্রফেশনালস, বাট দে উইল নট হ্যাভ এনাফ টেকনিক্যাল নলেজ। কথা বুঝতে পারছেন? হয়তো দেখা যাবে যে সে ব্যবসায়ী ভালো, হ্যাঁ, বুদ্ধিমান অনেক, কিন্তু টেকনিক্যাল নলেজ হয়তো তার নাই। তো সেই টেকনিক্যাল বিষয়গুলো দেখার জন্যই তো আপনাকে হায়ার করছে, তাই না? তো এই বিষয়গুলো তো আপনার ওনাকে জানানো উচিত ছিল যে হ্যাঁ, আমাদের কথার কথা আমাদের অফিসে 50টা কম্পিউটার আছে, এগুলোর জন্য উইন্ডোজের লাইসেন্সড কপি কিনতে হবে। তো এগুলা আবার লাইসেন্স কপি কিনো, এই করো সেই করো, হ্যাঁ, রিকুইজিশনের সমস্যা, হ্যাঁ, তারপরে বাজেটের কনস্ট্রেন্ট আছে, ইত্যাদি নানান প্রবলেমের কারণে আপনি করলেন কি, ধুর, আমি ক্র্যাক ভার্সনই চালাই। কথা বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা অনেক সময় শুধু যে উইন্ডোজের কথা বলতেছি তা না, আমরা অনেক ধরনের পপুলার সফটওয়্যার ইউজ করি। চিন্তা করে দেখেন, ফটোশপ, কিংবা ওয়ার্কিং টুল হিসাবে যেগুলো আমরা ইউজ করি, ইলাস্ট্রেটর বা এই ধরনের অনেক সফটওয়্যার আছে যেগুলো আমাদের প্রফেশনাল লাইফে ইউজ করতে হয়। এই অ্যাপস গুলা কিন্তু আমরা কেউই ওইভাবে টাকা দিয়ে কিনি না। হুম? ওই ক্র্যাক ভার্সনটাই দেখা যাচ্ছে চালাচ্ছি। আচ্ছা, 2 নাম্বার যেই টপিকটা আছে সেটা হচ্ছে ট্রেড সিক্রেট। এটাও একটা বিজনেস টার্ম। Information that is of some economic value and that has required effort or cost to develop and has some degree of uniqueness or novelty. তো এইখানে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটার নাম হচ্ছে নভেলটি। এই ওয়ার্ডটা মিনিং কে বলতে পারবেন? নভেলটি বাংলা অর্থ কি? হুম, স্যার আরেকবার একটু আমি মিস করেছি নভেলটি, জিনিসটা। নভেলটি, এই ওয়ার্ডটার বাংলা মিনিং কি? নতুনত্ব। নতুনত্ব, ইয়েস। আচ্ছা, তো যেমন আমরা আমরা যখন কোভিড এর সময় ছিলাম, আমরা করোনা ভাইরাসটাকে বলতাম নোভেল করোনা ভাইরাস। মানে কি, নতুন করোনা ভাইরাস। হ্যাঁ, এই পার্টিকুলার স্ট্রেনটা আগে আসে না, এই জন্য এটাকে নভেল করোনা ভাইরাস বলতো। আচ্ছা,
ট্রেড সিক্রেট বিষয়টা হচ্ছে যে আপনার কোম্পানির এমন কোনো একটা রেসিপি হইতে পারে বা এমন কোনো একটা ফর্মুলা হইতে পারে বা একটা টেকনোলজির ব্লুপ্রিন্ট হইতে পারে। হ্যাঁ, এমন ইনফরমেশন যেই ইনফরমেশনটা ডেভেলপ করতে কোম্পানির যথেষ্ট পরিমাণ এফোর্ট, মানি এবং আম পরিশ্রম হইছে এটা ডেভেলপ করতে, এবং এইটা যদি অপোনেন্ট কোনো কোম্পানি পেয়ে যায়, তাইলে আপনার কোম্পানির অনেক পরিমাণ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের ইনফরমেশন গুলাকে আমরা বলতেছি হচ্ছে ট্রেড সিক্রেট। বুঝতে পারছি? জি হ্যালো? স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেই। যেমন এই স্যাররা কখনো খেয়াল করছেন যে আপনি যদি চোখ বন্ধ করেও কোকা-কোলা খান অথবা পেপসি খান, আপনি এটার ইউনিক যে টেস্টটা আছে সেটা আইডেন্টিফাই করতে পারেন। এটা কখনো খেয়াল করছেন? জি স্যার। হ্যাঁ, মানে আপনি চোখ বন্ধ করে খাচ্ছেন বা আপনাকে একেবারে ব্লাইন্ড ভাবে দিল। আপনি কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে এটা আরসি, এটা মজো, এটা কোক। যদি আপনার টেস্ট বাডটা ওরকম অ্যাক্টিভ থাকে। এইটার রিজনটা কি? কারণ এই একেকটা কোম্পানি তাদের নিজস্ব ফর্মুলা খুব সিক্রেটলি বানায়, এবং এক কোম্পানি যাতে আরেক কোম্পানির টেস্টটা নকল করতে না পারে, এইজন্য এই ধরনের ইনফরমেশন গুলাকে ট্রেড সিক্রেট করে রাখে। বুঝতে পারছি? ইনফ্যাক্ট আপনি যদি সারা দুনিয়ার অন্যান্য কান্ট্রিতেও যান, আপনি কোকা-কোলার একটা কমন টেস্ট পাবেন। কোকা-কোলার যে অ্যাকচুয়াল সিরাপটা, হ্যাঁ? এই সিরাপটা কিন্তু সারা ওয়ার্ল্ডে সেম। ডিফারেন্সটা হয় হচ্ছে একেকটা দেশের পানি আর চিনির উপরে। একেক কান্ট্রি, একেকটা কোম্পানি ডিফারেন্ট অনুপাতে পানি এবং চিনি মিশায়। ওই অনুসারে টেস্টটা একটু আপ ডাউন করে। বাট অরিজিনাল যে ফর্মুলাটা সেটা সারা ওয়ার্ল্ডে সেম। একই পদ্ধতিতে বানানো হয়। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ স্যার। বলেন, বলেন। রেজওয়ানুল হক বলেন। স্যার, কোকাকোলা এখনো পর্যন্ত নিজেদের এই রেসিপিটা যাতে কেউ জানতে না পারে সেজন্য প্যাটার্ন পর্যন্ত করে নাই। হ্যাঁ, হ্যাঁ। এই যে এক্সাক্টলি, এক্সাক্টলি ওটাই। এটা কিন্তু সে অনেক বছর আগে তাদের ডেভেলপ করা একটা ফর্মুলা। অথচ সেই জিনিসটা তারা ওয়েল গার্ড করে রাখছে, হ্যাঁ? বুঝতে পারছি? কিংবা ধরেন আপনি একটা নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আপনি নতুন কোনো একটা পার্টিকুলার গ্যাসের ট্যাবলেট বাজারে আনলেন, হ্যাঁ? এটার ফর্মুলাটা আপনি চাচ্ছেন না যে এখনই কেউ জানুক। এই ধরনের বিষয়গুলোকে আমরা বলতেছি কি ট্রেড সিক্রেট। তা এমপ্লয়ারের সাথে এই ট্রেড সিক্রেটের ইস্যুটা কি? এমপ্লয়ার একটা বিষয় বুঝি যে একটা এমপ্লয়ি যখন কোম্পানিতে জব করে সে কিন্তু কোম্পানি সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট এবং গোপন তথ্য জানে। ঠিক না? কারণ তারা তো এটা নিয়ে কাজ করা লাগে। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। তো ইনএভিটেবলি একটা বড় প্রবলেম থাকে এই এমপ্লয়িটা যখন আমার কোম্পানির জব ছেড়ে অন্য কোম্পানিতে যায়, তো তার সাথে, সাথে আমার এই ট্রেড সিক্রেট গুলাও অন্য কোম্পানিতে চলে যায়। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। সো এটা একটা বড় ধরনের এমপ্লয়ারের সাথে আইটি রিলেটেড ওয়ার্কারদের ইস্যু। যেমন ধরেন আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হইতে পারে কোড। যে হ্যাঁ, অবশ্যই আপনি যাওয়ার সময় আপনি কোন কোম্পানি থেকে মনে করেন একটা সফটওয়্যার কোম্পানিতে আগে চাকরি করতেন, এখন নতুন একটা কোম্পানিতে যাবেন। আগের কোনো কোডই আপনি নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনার মাথাটা তো রাইখা আসতে পারতেছেন না। ঠিক না? আপনার ব্রেইনটা তো আপনি সাথে নিয়ে চলে যাচ্ছেন। যেহেতু আপনি একবার কোড করতে পারছেন, আপনি ওইখানে গিয়েও ওই সিমিলার কোড আরেকবার রিক্রিয়েট করতে পারবেন। সো এটা একটা বড় ইস্যু যে একটা লোক যখন এমপ্লয়ি যখন জব ছেড়ে চলে যায় তখন দেখা যায় তার সাথে সাথে সিক্রেট ইস্যু মানে ট্রেড সিক্রেটটাও আরেকটা কোম্পানিতে চলে যেতে পারে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। এরপরে আসতেছে হচ্ছে হুইসেল ব্লোয়িং। হুইসেল ব্লোয়িং এই কথাটার মানে হচ্ছে এটা কিন্তু একটা টেকনিক্যাল টার্ম। আবার কেউ লেখেন না বাঁশি বাজানো পরীক্ষার হলে। হ্যাঁ, হুইসেল ব্লোয়িং মানে হচ্ছে যে আপনি যদি আপনার কোম্পানির কোনো আনইথিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ, কোনো মিডিয়া কিংবা ধরেন নিউজ পেপার, হ্যাঁ, বা এই যে বর্তমানে যেমন সোশ্যাল মিডিয়া আছে, এগুলাতে যদি আপনি এক্সপোজ করে দেন, এইটাকে আমরা বলি হচ্ছে হুইসেল ব্লোয়িং। তো কোম্পানিদের একটা মেজর সমস্যা হচ্ছে যেহেতু এমপ্লয়িরা তাদের এখানে চাকরি করে, তো কোনো কোম্পানি কিন্তু 100% ভালো না। হ্যাঁ, হইতে পারে যে আপনার বিভিন্ন
প্রফেশনাল কারণেই হয়তো দেখা যাচ্ছে আপনাকে ঘুষ দেওয়া লাগতেছে কোথাও। হ্যাঁ? হইতে পারে না এরকম? যে একটা পার্টিকুলার কাজ পাওয়ার জন্য একটা সরকারি অফিসারকে ঘুষ দেওয়া লাগতেছে। বুঝতে পারছি স্যাররা? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো এখন আ- আপনি আপনি মনে করেন বললেন যে, "স্যার এই যে কাজটা করতেছেন এটা তো ভালো হচ্ছে না। হ্যাঁ, এই কাজটা তো ইলিগাল হচ্ছে।" তখন ম্যানেজার আপনাকে বলল, "যান নিজের কাজ করেন গা। ঠিক আছে? ভালো না লাগলে অন্য কোম্পানিতে চলে যান।" এরকম একটা কথা আপনাকে বলল। তখন আপনি করলেন কি রাগে যে এই কোম্পানির এই যে ঘুষ দিচ্ছে এরকম একটা ভিডিও লুকায়, লুকায় করে একদম এক্সপোজ করে দিলেন। এই ধরনের অ্যাক্টিভিটি গুলাকে আমরা বলতেছি হচ্ছে হুইসেল ব্লোয়িং। হ্যাঁ? অর্থাৎ মানুষকে অনেকটা বাঁশি বাজায় বলা যে, "এই যে দেখো এখানে" সরি নয়েজ হচ্ছে। তা এই যে দেখো এখানে এরকম একটা ইলিগাল বা আনইথিক্যাল একটা অ্যাক্টিভিটি হচ্ছে বা এই যে দেখো আমার কোম্পানি এনভায়রনমেন্ট পলিউশন করতেছে। বুড়িগঙ্গার মধ্যে আনফিল্টার্ড হ্যাঁ, কেমিক্যাল ওয়েস্ট রিলিজ করে দিচ্ছে। হ্যাঁ, আমার কোম্পানি কাজ করে। আমি নিজেই এটা সাক্ষী। এরকম টাইপের যে অ্যাক্টিভিটি গুলা সেগুলা হচ্ছে কি হুইসেল ব্লোয়িং। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। ওকে। আচ্ছা তো আমাদের আজান যেহেতু দিয়ে দিছে আমরা নামাজের পরে বসি। আমাদের এখানে এটা কতক্ষণ চলবে? এটা হলো কথা। ২৬ মিনিট। তো এখন মোটামুটি ৪০ বাজে তো ৭টার দিকে। হ্যাঁ? ৭টার দিকে আমরা আবার কথা শুরু করব। ঠিক আছে? ওকে স্যার। আপাতত লিংকেই থাকেন। আর যদি লিংক কোনো কারণে বন্ধ হয়ে যায়, কারণ এটা যেহেতু ১ ঘন্টার বেশি চলে না, সেই ক্ষেত্রে আমি Google ক্লাসরুমেই আমাদের আ যে লিংকটা আমি দিছি এটা এডিট করে দিব। হ্যাঁ? এইখানেই আমি এডিট করে দিব। যদি ওকে স্যার। কখনো হয়। ঠিক আছে তাহলে আমি নামাজটা পড়ে আসি। জি স্যার। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি ৭টার সময় ক্লাস নিতে যাব।
আমি খেয়াল করি আচ্ছা বলছিলাম আমরা একটা লিঙ্ক কি করবো কি ভিজিট করা যেমন ছিল আচ্ছা আমার আমি কি স্লাইড দেখতে পাচ্ছি আচ্ছা ট্রাভার্স করবো আমরা ভিজিট করবো ফার্স্টে কোথায় যাবো এরপরে দিতে যাবো এরপরে সিম্পল কিছু নাই আছে না তাহলে আমরা তিনটা কি ভিজিট করলাম এর মানে তাহলে আমরা কি এটা হচ্ছে লিঙ্ক লিস্টকে ভিজিট করা আপনি ভিজিট কিভাবে করতে পারি ঠিক আছে এটাকে নাম দিচ্ছি কি ট্রাভার্সিং এ লিঙ্ক লিস্ট ক্লিয়ার আচ্ছা তো ফার্স্ট অফ অল আমি এখানে ধরুন দেখে তাহলে বুঝতে শুরু হবে খেয়াল করে আচ্ছা এখানে দেখে একটা লিস্ট দেওয়া আছে না যেটা ভিউয়ার্স কত 401 2 14 না মানে কি এরপরে আমরা ভিন্ন হয় ডিফারেন্ট ভিউয়ার্স কয়টা তিনটা বিগিন মানে আমি এখান থেকে শুরু করব বিগিন হচ্ছে কে থাকবে হ্যাঁ বলে বুঝলি হ্যাঁ বি একটা পয়েন্ট বিগিন হলে কি থাকবে এই যে 401 এর অ্যাড্রেস থাকবে না তাই না যখন পয়েন্টটা শুরু করবো বিগিনের মধ্যে আমাদের অ্যাড্রেসটা পাবে অ্যাড্রেস কি সেখানে যা আবার সেখানে চলে যাবে তাহলে বিগিনের মধ্যে কার থাকবে 401 অ্যাড্রেস থাকবে তাহলে সে বিগিন থেকে যাবে 401 যাবে একদম ক্লিয়ার এরপরে কি করবে এখান থেকে 402 তে যাবে না কারণ এই লিঙ্কে তো কার অ্যাড্রেস 402 অ্যাড্রেস আছে তারপরে 402 থেকে কোথায় যাবে ফোন করে যাবে তাহলে এখানে কি আছে এই 404 অ্যাড্রেস আছে এবার তো না আমরা কি বেশি তাই না ট্রাভার্স করবে সমুদ্রের সিরিয়ালি ট্রাভার্স করবে লুপ চালাবে এখানে কাকে ট্রাভার্স করছে এখানে তারপরে তারপরে পর্দাগুলো ভুল নাই এমন কি হয়েছে 401 ট্রাভার্স করলাম এরপর 414 করলাম 402 করলাম হ্যাঁ এটা কি পসিবল যদি অ্যাড্রেস থাকে তাহলে পসিবল বাট এখানে তো কি এখানে সিনারিও কি দেওয়া আছে 401 এর পরে কি দেওয়া আছে 402 দেওয়া আছে না তাহলে এটা কি পসিবল না তাই না মনে থাকতো তাহলে কি হইতো 401 এর অ্যাড্রেসের জায়গায় কার থাকতো এখানে এই লিঙ্কের জায়গায় কার থাকতো 402 এর অ্যাড্রেস থাকতো আর 402 এর লিঙ্কে কি থাকতো 402 এর অ্যাড্রেস থাকতো আর 402 এর কি থাকতো নাম থাকতো তাই না এর মানে কি যে যার সাথে স্যার লিঙ্ক আপ আমরা সেই অনুযায়ী ট্রাভার্স করতেছি সিম্পল তুমি লিখে না আচ্ছা আমরা একটা অ্যালগরিদম দেখি তো এখানে অ্যালগরিদম দেওয়া আছে তো আমরা ট্রাভার্স বের করতে পারি ফার্স্ট অফ অল পয়েন্টার পিটিআর ইকুয়ালস কি দিছি আমরা স্টার্ট মানে কি বিগিন সেটা বিগিন বলে আসছে তাই না অথবা একটা আমি হেড বলে আসছি ওইটাই আমার কি সেই স্টার্ট আমি স্টার্টের মধ্যে কি থাকবে শুরুর যে ভ্যালু তার অ্যাড্রেস থাকবে তাই না এখানে বলা আছে ইউজ দ্য পয়েন্টার পিটিআর পিটিআর দিয়ে আমি ওই পয়েন্টটি কি করলাম মার্ক করলাম এরপর কি বলা আছে রিপিট করব রিপিট স্টেপস 3 এন্ড 4 হ্যাঁ আমরা এটা ক্লিয়ার করতে স্টেপ রিপিট করব কখন পর্যন্ত কোনটা পর্যন্ত পিটিআর কি হয় নাল হয় খেয়াল করেন পিটিআর নাল কখন হয়েছে এই লাস্ট নাল হয়েছে না তাই না লাস্ট নাল হওয়া মানে কি এরপরে কোনো ভ্যালু নাই তাহলে পিটিআর কি করবে সেটা আপডেট করে নাল বন্ধ আসবে তাই না আচ্ছা এখন এটাই বলা আছে তাহলে কি করবো 3 নাম্বার এই 4 নাম্বার রিপিট করবো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পিটিআর নাল না হয় তাই তো এরপর কি করছে অ্যাপ্লাই প্রসেস টু ইনফো মানে ইনফরমেশন কোন ইনফরমেশন ভ্যালু ছিল ডাটা ছিল তাই না ইনফরমেশন এর ভিতরে কি আছে পিটিআর পিটিআর শুরু ছিল স্টার্ট হইলো এরপরে পিটিআর কি পরেরটা যাবে তাহলে ইনফোর ভিতরে কি পরের পিটিআরটা আসবে তাহলে কোন ভ্যালুটা আসবে পরের ভ্যালুটা আসবে এভাবে করতে করতে কোন পর্যন্ত যাবে লাস্ট পর্যন্ত
যখনই ইন্টার মধ্যে নাল আসবে বা নাল আসলে মানে কি বুঝবে সে এটা আমার লিঙ্ক লিস্ট লাস্ট লিঙ্ক, তাই না? কি ব্যাপারটা বুঝছি? আচ্ছা, এরপর চারটা বেস্টে আসে। এখানে কি বলা আছে? পিটিআর ইকুয়ালস লিঙ্ক পিটিআর। খেয়াল করেন আমরা যখন স্টার্টে শুরু করছিলাম এটাকে কি সামনে আগাইতে হবে না? স্টার্টে কোন ভ্যালু ছিল? প্রথম ভ্যালু। এরপরে কি লিঙ্ক লিস্ট আরো ভ্যালু থাকে না? আমরা যখন ফর লুপ চালাই, খেয়াল করেন ফর লুপ চালাই ইনিশিয়ালাইজ করে কি i ইকুয়ালস 0 ধরলাম, i লেস কন্ডিশন দিই n, আর কি করি i প্লাস প্লাস, এটা ইনিশিয়ালাইজ করা i 1 0 থেকে শুরু হবে, এখানে ইনিশিয়ালাইজ কি দিয়ে স্টার্ট থেকে শুরু হবে, তাই না? i লেস n এটা কন্ডিশন, লুপ ছাড়া দিয়ে চলবে না, আপনার ব্রেক করতে হবে, সেটা হচ্ছে সেই কি কন্ডিশন, এখানে কন্ডিশন কি pk নট ইকুয়ালস নাল। আর এরপর কি করছি আমরা লুপ কি 0 থেকে শুরু হয়েছে, ধীরে ধীরে বাড়াইছি না, আগাইছি সামনের দিকে, কি বের করছি না, আগাইতে হবে। এখানে এটা আমরা সেটাই করছি যে পিটিআর মধ্যে কি করছি পরবর্তী পিটিআর ভ্যালুটা দিয়ে দিছি, তাহলে কি হবে প্রথমে প্রথম এলিমেন্টটা কি ট্রাভার্স করবে, এরপরে কি পরের এলিমেন্ট ট্রাভার্স করবে, তারপরে এলিমেন্ট ট্রাভার্স করবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের না বুঝতে পারছি। এই ট্রাভার্সিং বুঝছি, ট্রাভার্সিং অ্যালগরিদম সবাই বুঝছি, সবাই বুঝছি ডিসকাস করেন। আচ্ছা যদি নিচে থাকি তাহলে আমরা নেক্সটে যাই। তো এখানে এটারই কোড দেওয়া আছে, আমরা সেই পিটিআর বুঝলাম কোনটা বললাম পি আকার, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট পি আকার কোথা থেকে শুরু করছি, হেড মানে ঘেরের মধ্যে কি আছে শুরুর যে ভ্যালু তার কি অ্যাড্রেস আছে না। আচ্ছা পি আকার কোন মতো চলবে না না, আর লাস্টে কি করছি পি আকারকে পরবর্তীতে কি আপডেট করতে হবে না। আমার যদি আমি কি দেখে যাই এখানে আসি, দেখেন আমার এখানে হেডের মধ্যে কি ছিল এই এর অ্যাড্রেস ছিল, এর মধ্যে কি ছিল বি এর অ্যাড্রেস ছিল না, এখানে লিংকে, আর বি লিংকে কি ছিল সি এর অ্যাড্রেস ছিল না, প্রথমে এর মধ্যে ছিল এই অ্যাড্রেস, পরবর্তীতে কি আপডেট করে কি এইখানে কি পিটিআর আসছে, তাহলে এখানে কি এই অ্যাড্রেস নিয়ে আসতে হবে না, তারপরে এখানে কি এই সি অ্যাড্রেস নিয়ে আসতে হবে না, তাই না? তাহলে এইটাই কি করছি আমরা কি অকার ইকুয়ালস কি পি ইকুয়াল ডট নেক্সট, নেক্সট মানে কি পরবর্তী ভ্যালু, এটা ক্লিয়ার। ফার্স্ট আমরা কি এলিমেন্ট মানে পি আকারে কি এলিমেন্ট ডাটাকে আমরা প্রিন্ট করে দেখাইছি, দেখবেন আমার কাছে যদি এ বি সি থাকে সেটা প্রিন্ট করে দেখাইছি। ট্রাভার্স করা বুঝছি, ট্রাভার্সিংটা সবাই বুঝছেন, কেউ বুঝেন না বলুন, এটা ভালো করে দেখে এক্সাম, ঠিক আছে। তাই বুঝতে পারছেন কি বলছি। এরপরে আসি সার্চিং, আমরা লিভ লিস্টে অনেকগুলো ভ্যালু আছে, আমরা কিছু বলবেন আমরা আচ্ছা দিলাম সাতটা সাতটা লিখে দেবো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি পজ করে রাখলাম, ক্লাস করে আসেন। আমাদের সাথে স্কুল নাম আছে দেখুন
ফিক্স ফিট দিলাম কি হয়ে গেছে কি অবস্থা ভাই ভিডিও ফলে বন্ধ ভাঙা হয়েছে কি ভালো হয়েছে তাই জন্য দিতে করে রিভার্স প্রবলেম সলিউশন করতাম আবার কি করেছি আচ্ছা সুপার না বাংলা তাই সরলতা বলে আমরা দেখে গেলাম দিয়ে দিয়ে আমি কি কাজ খাই তো বই বলা বই কি আর কোনো ঠিক না না ঠিক ile binafsi ile binafsi tangu sai dorthin campus में আসলাম হ্যাঁ বুঝতে পারবে হুম কেমন এমনি সারা বুঝে দেবে না কি বলে কোনো বলবে প্রবলেম স্যালারি কত ভাই না না একটা পেপার পাওয়া যাবে স্যালারি পাওয়া যাবে British না না আমি চলি বেশ রাখবো তাহলে মানে প্রভাব দেখিস ক্লাস চলে ভাই বেশিক্ষণ নিয়ে আস বিষয় একের জন্য পরে যাবি পড়াচ্ছি তোমার তো ঠিক আছে Solo per il giorno grazie. Fermi. Chi è? Chi deve essere? Non perché. Per gli altri live per gli altri. Il cosa cosa? Live. Live. Scendi. No, io sto solo. Famiglia che students. C'è una giornata non c'è. Oh, mi piace vedere un viso. Per me. No, no. Era dove dire? Chiudere. Vabbè, Davide Tocchi, ma non è che non paura di কিছু নাই ma quello che dico
আসসালামু আলাইকুম। ফিরে আসছি। আশা করি আপনারাও ফিরে আসছেন। হ্যাঁ? একটা জিনিস খেয়াল করেন যে এখানে জার্নালাইজিং করতে হবে। ধরেন একটা ট্রানজাকশন যেটা হচ্ছে ধরেন on September 1, Ray invested $15,000 cash in the business and Software purchased computer equipment for $7,000 cash. মনে রাখতে হবে যখন কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে ইনভেস্ট করে মাস ক্যাশ $15,000 করে ডেবিট হবে কি যা দিয়েছে কোম্পানিতে ক্যালকুলেট করে ডেবিট হবে কিন্তু ক্যাশ দিয়েছে তো ক্যাশ হবে ডেবিট গেল ক্যাশ অনার্স ক্যাপিটাল তারপরে কি বলছেন সফটওয়্যার পারচেজ কম্পিউটার ইকুইপমেন্ট ফর $7,000 ক্যাশ কম্পিউটার ইকুইপমেন্ট কিনেছে প্রতিষ্ঠানের জন্য আপনি দিলে নগদ ক্যাশ লেখা আছে মানে নগদ আচ্ছা অন অ্যাকাউন্ট ধরে নাও বাকিতে তো আচ্ছা আমরা যেটা করবো আছে আমার যে ভুলগুলো থাকে যেমন আমি একটা নির্দিষ্ট আমার আগে এ বি মুভমেন্ট সি আর করে বেরে কি করে এ বি এর থাকতো আর যেগুলো প্রতিষ্ঠানে সম্ভব তিন থাকতো ওয়ান আর সম্ভব দাম দিল না ও পাই কেন ধরে করে আছে তাই না তাহলে এটা বুঝতে চাষ করতে পারি আমরা যদি একটা finance I can put it out. আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা যেহেতু জি স্যার, টাইম শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই লিঙ্কটা যেহেতু এক্সপায়ার হয়ে যাচ্ছে, আমি একটা নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি গুগল ক্লাসরুমে নতুন লিঙ্কটা দিয়ে দিছি। আমি মেসেজ বক্সেও দিয়ে রাখতেছি, যারা এখান থেকে যেতে পারবেন যান, আর না হলে গুগল ক্লাসরুম থেকেও লিঙ্কটা পেয়ে যাবেন।
হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তাহলে এইবার আমরা দেখব হচ্ছে যে স্যার, আইটি ক্লাসটাকে ওয়ার্ক। রেকর্ড করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড অন আছে। হ্যাঁ, রেকর্ড অন আছে। তো এবার দেখব হলো যে আইটি ওয়ার্কারদের সাথে ক্লায়েন্টে, হ্যাঁ? তাহলে ক্লায়েন্ট কারা? ক্লায়েন্ট হুম, তো যাদের কাজ আমরা করে দিব আর কি, যারা এক্সাক্টলি। কাজ। তাহলে এতক্ষণ আমরা বলছিলাম হচ্ছে যাদের পক্ষে আমরা কাজ করি। আর এখন হচ্ছে বেসিক্যালি যারা আমাদের কাস্টমার, হুম, যাদের কাজ আমরা করে দিব, তাদের সাথে আমাদের কি কি ধরনের এথিক্যাল প্রবলেম আসে। আচ্ছা, তো আপনাদের ফার্স্ট ক্লাস পড়ানোর সময় এরকম একটা টার্ম আসছিল, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি? The conflict between the IT worker's self-interest and the interest of the client. হ্যাঁ, তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা অনেকটা এরকম। ধরেন আহ, এরকম একটা সিচুয়েশন বলি, যে মনে করেন যে আপনি একজন একটা গাড়ি কিনবেন। তারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, তো আপনি একটা গাড়ি কিনবেন। তো এখন আপনার গাড়ি সম্পর্কে ওরকম তেমন কোনো নলেজ, তো আপনি করলেন কি যে একজন বিখ্যাত কোনো কার ব্লগার বা কার রিভিউয়ার এরকম টাইপের একজন মানুষকে বললেন যে ভাই, আপনার সাথে পরিচিত কোনোভাবে, তো আপনি বললেন যে ভাই আমি তো গাড়ি কিনতে চাচ্ছি, তো আপনি আমার সাথে চলেন, ঠিক আছে, ফর হিজ প্রফেশনাল রিভিউ অথবা ফর হিজ প্রফেশনাল এক্সপার্টিস। আমরা অনেক সময় এগুলো করি না, যে বাইক কিনতে গেলে বা আহ, একটা জিনিস সম্পর্কে আমার আইডিয়া নাই, হ্যাঁ, তখন আমরা এক্সপার্ট কাউকে একটু বলি না যে বন্ধু একটু চল বা ভাই একটু চলেন, এরকম আমরা বলি না অনেক সময়। হুম, হ্যালো। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, একটু রেসপন্স করবেন, তাহলে ক্লাসটাও দ্রুত আগাবে, পড়াটাও ভালো লাগবে। তো এখন ধরেন ওই লোকটা হচ্ছে বেসিক্যালি আপনাকে প্রফেশনাল তার একটা মতামত দিবে, ভালো কথা। এখন ওই লোকটা নিজেরও একটা গাড়ির শোরুম আছে, বুঝতে পারছি, সে তো কার রিভিউ করেই। তো কার রিভিউ করে, আবার দেখা যাচ্ছে যে কার ব্লগিং এর পাশাপাশি তার একটা বিজনেসও আছে, সেটার মধ্যে সে গাড়ি বিক্রিও করে। আচ্ছা, এখন সে আপনি একটা দোকানে নিয়ে গেলেন, সেখানে নানান ধরনের গাড়ি টাড়ি দেখে বলল যে হ্যাঁ এই গাড়ির এই প্রবলেম, এটা ট্যাপ খাওয়া, ওটা মারা খাওয়া, এরকম নানান ধরনের কথাবার্তা বলতেছে বলতেছে। তো তখন ও বলতেছে যে বন্ধু আমি তো তোমাকে বলি, হ্যাঁ, যে তুমি এক কাজ করো, আমার শোরুমটা থেকে এই গাড়িটা কিনো। হ্যাঁ, কারণ এই লোকগুলা তোমাকে ঠকাই দিতে চাচ্ছে, কিন্তু আমি তো আর তোমার সাথে বেইমানি করব না, আমি তোমাকে অবশ্যই ভালো গাড়িটাই খুঁজে দিব। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটারই নাম হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ এইখানে আম, আপনার সার্ভিস বা আপনার ইন্টারেস্টের চাইতে তার নিজের শোরুম থেকে গাড়িটা বিক্রি করার ইন্টারেস্টটা বেশি, বুঝতে পারছি? হুম, তার মানে হচ্ছে যখন দুইটা দুইটা স্বার্থ, অর্থাৎ কোম্পানির স্বার্থ এবং ক্লায়েন্টের স্বার্থ, এই দুইটার মধ্যে কনফ্লিক্ট আসে, যে দেখা যাচ্ছে একটার জন্য আরেকটা আটকায় যায়, এই ধরনের সিচুয়েশন গুলাকে আমরা বলি হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝলাম। তারপরে আসলে হচ্ছে ফ্রড। তো এই ওয়ার্ডটার সাথে তো আমরা সবাই পরিচিত, ফ্রড। ফ্রড মানে প্রতারণা, বেসিক্যালি অবটেনিং গুড সার্ভিস আর প্রপার্টি থ্রু ডিসিপশন অর ট্রিকারি, অর্থাৎ মানুষকে ঠকায় যদি আপনি কিছু করার চেষ্টা করেন, সেটা হচ্ছে ফ্রড। হুম, অনেক সময় যেটা হয়, আমরা প্রফেশনাল লাইফে যখন ঢুকবো আইটি ওয়ার্কার হিসাবে, তখন প্রায় সময় দেখবেন যে আপনার ক্লায়েন্টরা আইটি রিলেটেড তেমন কিছু বুঝে না, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে অনেকখানি সে আপনার আপনার মতামত এবং আপনার ভিউজ, আপনার সাজেশন, আপনার রিকমেন্ডেশনের উপর নির্ভর করে। আপনি যদি, যেমন এই যে একটু আগেই বললাম যে আপনার গাড়ি সম্পর্কে আইডিয়া নাই, আপনার বন্ধু কার ব্লগার, সেই গাড়ি সম্পর্কে সারাদিন গাড়ি নিয়ে পড়ে থাকে, সে একটা অনেক কিছু জানে, তো স্বাভাবিকভাবেই আপনি ওর সাজেশনটা শুনবেন, ঠিক না?
বা আপনার ধরেন পিসি সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, আপনার বন্ধু অনেক কিছু বুঝে। এখন আপনার বন্ধু যেই র্যাম লাগাইতে বলবে, যেই এসএসডি লাগাইতে বলবে, আপনি সেটাই লাগাবেন। হুম? জি স্যার। হ্যাঁ। তো ক্লায়েন্টের ব্যাপারটা এরকমই যে ক্লায়েন্ট যেমন এই যে কম্পিউটারের দোকানে যত মানুষ কম্পিউটার কিনতে যায়, তারা কি সবাই কম্পিউটারের এক্সপার্ট থাকে? তারা কি এগুলো বুঝে কিছু? বুঝে না। না। তো সেলসম্যান যা ভালো বুঝায় সে ওরকম বুঝেই প্রোডাক্টটা নিয়ে আসে। এখন যদি সেলসম্যান তাকে বললো যে না না, এই র্যামের দাম 10,000 টাকা, অথচ র্যামটার আসলে দাম 5,500 টাকা, তো ওর তো বুঝার উপায় নাই। হ্যাঁ, এই জিনিসটাই তখন হয়ে যাচ্ছে ফ্রড। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। এই ওয়ার্ডগুলা কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে অনেক বহুল ব্যবহৃত ওয়ার্ড, এবং এগুলা যেমন বিজনেস ওয়ার্ল্ডেও ইউজ হয়, আমাদের আইনগত বা লিগ্যাল ব্যাপারগুলোতেও, লিগ্যাল ইস্যুগুলোতেও এই ওয়ার্ডগুলা ইউজ হয়। তো এগুলো আমাদের প্রফেশনাল লাইফে জানা দরকার। তো মনে আসছে। আহ, তো যেটা বলতেছিলাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ আব্বু, ওই যে ক্লাসেও আছি, পরীক্ষাও আছে। আব্বু ওই যে শহীদ আঙ্কেল নামে এখনই ফোন দিচ্ছি, বুঝছো? ও লোক টাকা পাইছে, লোকে টাকা পাইছে, বুঝছো? উনি দিয়ে দিছে। ওনার 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 অ্যামাউন্ট আমি তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, লিখলো তো, পাইছি, পাইছে। আমি জানাচ্ছি। আচ্ছা, আচ্ছা, একটু পরে কথা বলি, হ্যাঁ, ক্লাসে আছি তো। হ্যাঁ, ঠিক আছে। আমি জানাচ্ছি। তো এরপরে দেখি যে মিসরিপ্রেজেন্টেশন মানে কি? মিসরিপ্রেজেন্টেশন মানে হচ্ছে মিসস্টেটমেন্ট অর ইনকমপ্লিট স্টেটমেন্ট অফ এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট। আচ্ছা, এটার উদাহরণ কিরকম? যেমন, স্যাররা শুনতেছেন তো, না? জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। তো যেমন মনে করেন যে আমাদের যে ইআরপি সিস্টেমটা, হ্যাঁ, এই যে আমরা যে এসইউ যে ইআরপিটা চালাই আপনাদের অ্যাটেন্ডেন্স টেটেন্স নিয়ে, তো এইরকম ইআরপি সিস্টেম, এটার কিরকম প্রাইস হতে পারে? স্যারদের কোনো আন্দাজ আছে? চিন্তা করেন তো, এটা কিরকম দাম হইতে পারে? স্যার এগুলোর প্রাইস হচ্ছে মিনিমাম 10 লাখ টাকার উপরে হবে। হ্যাঁ, এরকমই, মানে বেশ এক্সপেন্সিভ, ফেয়ারলি এক্সপেন্সিভ। এবং কোম্পানি যত বড় হয় এই কাজগুলো ততই ডিফিকাল্ট হইতে থাকে, এবং এগুলার পেমেন্ট একেবারে মানে
হাউকাউ করে বাড়তে থাকে। বুঝতে পারছেন? বাংলাদেশের লার্জ সফটওয়্যার কোম্পানিগুলো অধিকাংশ ক্ষেত্রে ইআরপির কাজই করে। আমরা যে ফেমাস সফটওয়্যার গুলো কোম্পানির নাম জানি, তাদের ম্যাসিভ পরিমাণ কাজই আসলে ইআরপি। তো এখন মনে করেন যে আপনি এরকম শুনলেন যে একটা ইউনিভার্সিটি, হ্যাঁ, সোনারগাঁও ইউনিভার্সিটি হইছে। তো তাদের ইআরপি লাগবে। তো আপনি বললেন কি যে আমাদের কোম্পানি বিশাল বড় কোম্পানি, আমরা অনেক সাকসেসফুল প্রোডাক্ট ডেলিভার করছি, আমরাই আপনাকে সবচেয়ে কম দামে করে দিতে পারবো। আমাদের ১০০ জন ইঞ্জিনিয়ার আছে সর্বক্ষণ কাজ করার জন্য, অনেক সাপোর্ট সিস্টেম থাকবে, ২৪ ঘন্টায় সাপোর্ট পাবেন। এরকম এরকম অনেক কথা বল, কি জন্য? কাজটা নেওয়ার জন্য। তো ভালো, সোনারগাঁও ইউনিভার্সিটির সাথে একটা ডিল হলো ২০ লাখ টাকার, যে ইআরপি সিস্টেম ৬ মাসের মধ্যে ডেভেলপ করতে হবে। আসলে বাস্তবতা হচ্ছে, হ্যাঁ, আপনি, আপনার বন্ধু আর আপনার চাচাতো বোন রাতের বেলা বসে বসে কাজ করেন। বুঝতে পারছেন? এই হলো আপনার কোম্পানি। আপনার কোনো অফিস টফিস কিছুই নেই। একটা ট্রেড লাইসেন্স অনলাইনে করা আছে, সেটা দেখেই আপনি কাজটা নেওয়ার জন্য সোনারগাঁও ইউনিভার্সিটিকে অফার করলেন। তাহলে এই ক্ষেত্রে আপনি নিজেকে মিসরিপ্রেজেন্ট করলেন। ঠিক না স্যাররা? আপনি নিজে যেটা না, সেইটা বলে নিজেকে জাহির করার চেষ্টা করা, বা যেটা অ্যাকচুয়ালি সত্যি না সেটাকে আ সেইটাই কাজ পাওয়ার জন্য হোক, বা নিজের আ নিজের প্রফিটের জন্য হোক, সেইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি মিসরিপ্রেজেন্টেশন। বুঝতে পারছি স্যাররা? জি স্যার, বুঝতে পারছি। ওকে। ব্রিচ অফ কন্ট্রাক্ট। ব্রিচ অফ কন্ট্রাক্ট মানে হচ্ছে, এখন এখন ধরেন মিসরিপ্রেজেন্টেশন না। ২ টা কোম্পানির মধ্যে কন্ট্রাক্ট সাইন হলো যে সে এত মাসের মধ্যে আমাকে ইআরপি ডেলিভারি দিবে। সোনারগাঁও ইউনিভার্সিটিও বলল ঠিক আছে, তাহলে মাসে মাসে এত টাকা পেমেন্ট করা হবে। এরকম সবকিছু। এখন কোনো একটা পার্টি যদি তাদের শর্তটা ভঙ্গ করে, তখনই সেটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। এখন তারা যদি বলে যে আমরা আগামী ৬ মাসের মধ্যে এই সিস্টেম ডেভেলপ করে দিব, ওইটা যদি ডেভেলপ করতে না পারে, হ্যাঁ, তাহলে এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হবে। এখন সেই ক্ষেত্রে কিন্তু সোনারগাঁও ইউনিভার্সিটি টোটাল কাজটাই বাতিল করে দিতে পারে চাইলে, যে না, আপনাদের দিয়ে আর কাজই করাবো না, আপনারা যেহেতু ৬ মাসের মধ্যে শর্ত ভঙ্গ করছেন, আপনাদের সাথে কন্টিনিউ করবো না, টোটাল প্রজেক্টটাই বাদ, এমনও হইতে পারে। সো ব্রিচ অফ কন্ট্রাক্ট খুব সিরিয়াস ইস্যু। যখন কন্ট্রাক্ট সাইন হবে, তখন এই কন্ট্রাক্টটা উভয় পক্ষে, আবার মনে করেন সোনারগাঁও ইউনিভার্সিটি টাকা দিল না, সেক্ষেত্রেও তারা বলতে পারে না, আমরা আপনাদের সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দিই। হ্যাঁ, যে টাকা টাকা আমি ঠিক মতো পাই নাই, আমিও কাজ করা বন্ধ করে দিই। তো এই ধরনের ইস্যু ক্লায়েন্টের সাথে আইটি ওয়ার্কারদের হইতে পারে। সাপ্লায়ার, তাহলে সাপ্লায়ার বলতে কি বোঝায়? সাপ্লায়ার, সাপ্লায়ার বলতে কি বোঝায়? শুনতে পাচ্ছেন? স্যার, ডিস্ট্রিবিউটর বা এরকম কিছু? হ্যাঁ, মানে বেসিক্যালি যে আমাকে সাপ্লাই দিবে। বুঝতে পারছি? হুম। একটা আমরা পাইলাম হচ্ছে এমপ্লয়ার, মানে যার আন্ডারে আমি জব করি। একটা পাইলাম হচ্ছে কাস্টমার, হ্যাঁ? যাদেরকে আমরা ক্লায়েন্ট বলতেছি। আর আরেকটা হচ্ছে যে আপনার কোম্পানিতে যারা সাপ্লাই দেয়, আপনার কোম্পানিতে যারা সাপ্লাই দেয়। এরকম উদাহরণ যেমন এমন হইতে পারে না যে আপনি একটা আইটি কোম্পানি। তো আইটি কোম্পানিতে আপনার যে লজিস্টিক সাপোর্ট গুলা লাগে, হ্যাঁ, আপনার মনিটর, কিবোর্ড, কেসিং, র‍্যাম, হার্ড ডিস্ক বা যাই থাকুক না কেন, এগুলা বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি আছে না? হ্যাঁ, মনিটরের এরকম ৫-৬টা কোম্পানি থাকতে পারে। তারপরে মনে করেন জি স্যার। র‍্যামের ১০ জন ডিস্ট্রিবিউটর থাকতে পারে। তো এখন ওরা করবে কি? ওরা আপনার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। কারণ আপনি একটা ভালো আইটি কোম্পানি। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে আইটি সাপোর্ট দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে আপনি প্রচুর পরিমাণ মনিটর কিনেন। তো সব কোম্পানি চাইবে কি? যে তার মনিটরটাই আপনি নেন। বুঝতে পারছেন না? জি স্যার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে অনিবার্যভাবেই যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ব্রাইব। ব্রাইব মানে কি? ঘুষ। ঘুষ। বুঝতে পারছি? সরকারি, বেসরকারি উভয় ক্ষেত্রেই এই ব্যাপারটা চলে আসে। তো এখন যেই জিনিসটা আছে সেটা হচ্ছে যে ঘুষ আর গিফট, হ্যাঁ? মানে গিফট এবং ব্রাইবারি, এই ২ টার মধ্যে একটু ডিফারেন্স আছে। তো আমরা অনেক সময় কমিশন বা গিফট এই জিনিসটা কিন্তু দেখি, হ্যাঁ? যে একটা সাইন
মনে করেন একটা ডিল সাইন হইলো, তারা গিফট বা মানে একটা অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তারা আপনাকে একটা ল্যাপটপ গিফট দিল বা একটা মোবাইল ফোন, একটা আইফোন গিফট দিল, এরকম কিন্তু আছে, ঠিক না? জি স্যার, আছে। হ্যাঁ, এবং এই জিনিসটা করতে হয়। এই জিনিসটা আমরাও যারা আপনারা যেহেতু জব হোল্ডার, আপনারা নিশ্চয়ই এই ধরনের প্র্যাকটিস দেখে থাকবেন যে আপনাদের কোনো একজন ক্লায়েন্ট বা কাউকে আপনারা সাপ্লাই দেন। তো তাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য অনেক সময় গিফট বা এই ধরনের জিনিসগুলো থাকে। তাহলে কখন এটা গিফট, কখন এটা ব্রাইব, এটা আমাদের বুঝতে হবে। তো গিফট কেউ লুকায় চুকায় দেয় না। যখন আপনি অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তাকে একটা আইফোন দিচ্ছেন, সেটা একটা অনুষ্ঠান করে একদম মানে ঘটা করেই তার হাতে ধরাই দিবেন, ঠিক না? হ্যাঁ, জি স্যার। কিন্তু যখন এটা ঘুষ হিসাবে দিচ্ছেন, তখন কিন্তু এত অনুষ্ঠান করে দিবেন না। ক্ষেত্র বিশেষে দেখা যাবে আপনি নিজে হাতেও দিবেন না। একটা থার্ড পার্টি দিয়ে টেবিলের তলা দিয়ে আইফোন পাঠাবেন। হুম? বা কুরিয়ারে করে আইফোন পাঠাবেন। অর্থাৎ গিফট আর ব্রাইবের একটা অন্যতম বিষয় হচ্ছে গিফটটা যেরকম মানুষ ওপেনলি প্রোভাইড করে বা গিফটটা যেরকম ওপেনলি মানুষ মার্কেট করে, ব্রাইবটা কিন্তু মানুষ এরকম ওপেনলি করবে না খুব স্বাভাবিকভাবে। এরকম একটা বিষয়। আর সেকেন্ড কথা হচ্ছে যে গিফট হচ্ছে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। এটা বাধ্যতামূলক না যে আমিও তাকে কিছু গিফট দিলাম, তাহলে আমার মনিটরই কিনতে হবে, এরকম কিন্তু কোনো প্রেশার নাই। কিন্তু ব্রাইব দিলে একটা ডাইরেক্ট প্রেশার থাকে যে হ্যাঁ, আমি আপনাকে এত এত লাখ টাকা দিলাম, তা এখন আমার থেকেই কিনতে হবে প্রোডাক্টগুলা। হুম, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। আইটি ওয়ার্কারদের সাথে সোসাইটির সাথে আমাদের এথিক্যাল তেমন কোনো ইস্যু নাই, তবে একটা বিষয় আছে, সেটা যেহেতু আমরা আইটি ওয়ার্কার, আইটি রিলেটেড এক্সপার্ট, আমরা নেটওয়ার্ক বুঝবো ভালো, আমরা সফটওয়্যার বুঝবো ভালো। তো স্বাভাবিকভাবেই সোসাইটি চাইবে যে এই ইস্যুগুলোতে আমরা সোসাইটির যে প্রবলেমগুলো থাকে সেটা, সেই ব্যাপারে আমরা তাদেরকে হেল্প করব। তাদের আইটি নলেজ রিলেটেড কোনো প্রবলেম থাকলে, তাদের সফটওয়্যার রিলেটেড কোনো নিড থাকলে, এই যেমন মনে করেন বাংলাদেশে এখনো সেনসিটিভ বা দামি যে সফটওয়্যারগুলো, এগুলো এখনো কিন্তু আমরা বাইরের থেকেই কিনে আনি। ইন্ডিয়া বলেন কিংবা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, তাদের থেকেই কিনে আনি। তাহলে আমাদের যারা আইটি গ্র্যাজুয়েট হচ্ছে, তো আমরাই যদি এই সফটওয়্যারটা প্রোভাইড করতে পারতাম, তাহলে তো এই টাকাটা, দেশের টাকা বাইরে যেত না, ঠিক না? তো সেই ক্ষেত্রে সোসাইটির একটা এক্সপেকটেশন থাকে আইটি ওয়ার্কারদের থেকে যে আইটি রিলেটেড সার্ভিসগুলা তারা সৎ এবং সততার সাথে এবং এফিশিয়েন্ট ভাবে, হ্যাঁ, এফিশিয়েন্ট ভাবে কাজ তো করতে হবে। শুধু কম দামে করলে তো হবে না। আমার নিডটা তো পূরণ করতে হবে। আমার এনাফ পরিমাণ সিকিউরিটি তো প্রোভাইড করতে হবে। হুম? ডেটা সিকিউরিটি, আবার যাতে আমি নিলাম বাংলাদেশের থেকে একটা ব্যাংকিং সফটওয়্যার নিলাম, তারপরে দেখা গেল সব টাকা ভ্যানিশ হয়ে গেল। তো এটা তো হলে হবে না। এনাফ পরিমাণ সিকিউরিটি বা এই ব্যাপারগুলোও মেনশন করতে হবে। ওকে। প্রফেশনাল কোড অফ ইথিক্স বা এই জিনিসগুলো তো আছে। তো আমরা এগুলা নেক্সট ক্লাসে পড়বো, হ্যাঁ? আজকে যেহেতু একটু আমি প্রেশারের ভিতরে আছি সত্যি কথা বলতে। আমার নিজেরও একটা প্রেজেন্টেশন, এই যে আমি আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, এবার আমি আবার যাব আরেক ক্লাসে স্টুডেন্ট হিসাবে। তো যার কারণে আমি আসলে এইটুকু রেখেই সামনের ক্লাসে আবার কন্টিনিউ করব। তো এইবার হচ্ছে আমরা একটু কুইজ নিয়ে বলি, হ্যাঁ? স্যাররা শুনতেছেন তো? হ্যালো? জি স্যার। আচ্ছা। তো ইয়েস আমরা, স্যার। জি স্যার, শুনতেছি। হ্যাঁ, আমরা কুইজ নিয়ে বলবো, যেটা সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কুইজ নিব। তো আপনারা হচ্ছে শুক্রবার কবে আসেন, কয়টার সময় আসেন ক্লাস করতে? স্যার শুক্রবার দিন। 8:30 থেকে ক্লাস আর কি আমাদের। আর শেষ হয় কয়টায়? স্যার 8টায়। শুক্রবার কয়টা থেকে কয়টা? স্যার শুক্রবার সকাল 11:30 থেকে 8টা পর্যন্ত রাতে ক্লাস হয়। রাত 8টা পর্যন্ত? জি স্যার। মাঝখানে গ্যাপ ট্যাপ নাই? স্যার গ্যাপ আছে মানে অল্প স্বল্প, নামাজের একটা ব্রেক থাকে, আর স্যার হচ্ছে যে এর পরের ক্লাসে মানে স্যার একটু আগে ছাড়ে ওই খাবারের ব্রেকটা। ও, তাইলে তো দেওয়া মুশকিল হয়ে যাবে। তাহলে তো অনলাইনেই নেওয়া লাগবে, কারণ আপনাদের তো এক এক টানা ক্লাস, তার উপরে প্রেশারও আছে দেখা যাচ্ছে। ইয়েস জি স্যার। স্যার, তো প্রেশার। অনলাইনে নিলে স্যার মেইন প্রবলেমটা কি জানেন? আপনার এরকম টান দিয়া ধরে চ্যাট জিপিটি মেরে দিবে। তো আমি তো নিচ্ছি এটা 4 সেমিস্টার যাবত, অনলাইন ক্লাসও নিচ্ছি 4 সেমিস্টার যাবত। তো আমি এই জন্য এটা জিনিসটা আপনাদের
মানে ফেস টু ফেস নিতে চাচ্ছিলাম, কারণ এখন তো চ্যাট জিপিটি দিয়ে কুইজে ভালোই নাম্বার আসবে, কিন্তু সমস্যা হবে মিড এবং ফাইনালে, ওখানে তো পাওয়া যায় না ওই ধরনের হেল্প। তো যার কারণে দেখা যায় রেজাল্টটা খারাপ হয়ে যায়। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, তা অনলাইনে অনলাইনেই নিব। সিলেবাস হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এর, আমরা পড়ছিলাম বিভিন্ন এথিক্স রিলেটেড জিনিস পড়ছিলাম, সিএসআর কি, কেন বিজনেস এথিক্স ইমপ্রুভ করতে হয়, হ্যাঁ এই রিলেটেড পড়াগুলো পড়ছিলাম। গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে ইথিক্যাল ডিসিশন মেকিং, এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়। আজকে আমরা পড়লাম হচ্ছে এই এথিক্যাল ইস্যুস বিটুইন সাম পার্টিস, হ্যাঁ, যেমন এমপ্লয়ারদের সাথে ইথিক্যাল ইস্যু, ক্লায়েন্টের সাথে, সাপ্লায়ারদের সাথে, সোসাইটির সাথে। তো এই টপিকগুলোর উপরেই আমরা একটা ছোট্ট একটা কুইজ দিয়ে দিব নেক্সট উইকে। অনলাইনেই হবে মোস্ট প্রবাবলি, কারণ যেহেতু আপনাদের প্রেশার হয়ে যায় অনেক, অনলাইনেই হবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভুল হোক শুদ্ধ হোক চ্যাট জিপিটির হেল্প নিয়েন না, নিজের থেকে লেখা ট্রাই করেন, কারণ মিড টার্ম এবং ফাইনালে কিন্তু আপনি চ্যাট জিপিটির হেল্পটা পাবেন না। তো সেটার প্রিপারেশন মাথায় রেখেই যাতে আমরা কুইজটা দিই, নিজের অনেস্টি নিজের কাছেই যাতে থাকে। স্যার জি জি স্যার, স্যার একটা স্যার উপকার হয় কি স্যার, বলেন যদি বলেন। এই টপিকগুলোর উপরে স্যার যদি মানে আপনার ক্লাসরুমে একটা নোটিশ দিয়ে দিতেন যে কি কি আচ্ছা টপিক। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মানে কোন কোন টপিক, ওই যে জি স্যার। বললাম তো যে যেই যে যাই পড়াইছি ক্লাসে সবকিছুর উপরে। স্যার তবে আগেই বললাম যে কোনো কিছু কিন্তু ডাইরেক্ট স্লাইড বা বই থেকে আসবে না, আপনাদেরকে বুকটা স্টাডি করতে হবে। সিচুয়েশনাল কোশ্চেন আসবে, কোনো একটা সিচুয়েশন আসবে, এই সিচুয়েশনটা সলভ করে নিজের মাথার থেকে লিখতে হবে। হুম, এথিক্সের প্রশ্নগুলো কিন্তু এরকমই হয়। স্যার এথিক্সের প্রশ্নগুলো ডাইরেক্ট যেমন আমি এরকম বলবো না জীবনেও, প্রফেশনাল কি, প্রফেশনালের কিছু বৈশিষ্ট্য লেখো, জীবনেও না। বুঝতে পারছি? এমন একটা প্রশ্ন আসবে যেটার মধ্যে আপনাকে এই কথাটাই লিখতে হবে, কিন্তু একটা নিজের অ্যান্সারের সাথে কানেক্ট করে লিখতে হবে। বলেন স্যার। স্যার আমাদের যে ক্লাস টেস্ট নিতে যাচ্ছেন এটা কি এমসিকিউ টাইপ নাকি রিটেন টাইপ? রিটেন, আমাদের কোনো পরীক্ষায় কোনো এমসিকিউ নাই, পুরাটাই রিটেন। পুরাটাই হচ্ছে নিজেদের এক্সপ্রেস, হ্যাঁ আমরা নিজেদের অ্যান্সার এক্সপ্রেস করব। ওকে স্যার। তো একটা দুটো পরীক্ষা দেন, হ্যাঁ দিলেই বুঝতে পারবেন, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। প্রথমবার একটু খারাপ হবে, তারপরে ভালো হবে, তারপরে ভালো হবে, তারপরে ভালো হবে, আস্তে আস্তে ইনশাল্লাহ একটা সার্টেন লেভেলে আমরা ইনশাল্লাহ পৌঁছায় যাব। আচ্ছা, আজকে ক্লাসে যতটুকু পড়াইছি কোনো কোশ্চেন কনফিউশন? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্সটা দেন। জয় মজুমদার, ইয়েস স্যার। নাজিল আহমেদ, স্যার প্রেজেন্ট নাজিল আহমেদ আছি। তারপর সুমন্ত মজুমদার, দিলরুবা খাতুন, মালিহা রাসুল। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার দিলরুবা খাতুন আমার ওয়াইফ, উনি বাসে রংপুর যাচ্ছে, তো ওনার আচ্ছা প্রেজেন্টটা দিন, আচ্ছা উনি ছিল ক্লাসে স্যার। জি স্যার। আচ্ছা, সমস্যা নেই। মালিহা রাসুল, স্যার স্যার মালিয়া রাসুল আপনাকে স্যার বলে ছিল গেছে। ক্লাসে। আচ্ছা ফাহিম আহমেদ, কাজী সানিয়াত, ইয়েস স্যার। সাদাত হোসেন, জামিল হোসেন, তাসনিম হাবিব, প্রেজেন্ট স্যার। মাসুর রহমান। স্যার উনি বলে গেছিল আপনাকে। আচ্ছা জি আচ্ছা, স্যার। রাফি ইসলাম ফারাজি, প্রেজেন্ট স্যার। আছে। তারপরে হচ্ছে আবু সাইদ সানি, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সুমি খাতুন, Yes, sir. রেজনুল হক রাতুল, ইয়েস স্যার। আজহারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মামুন হক, মেহেদি পারভেজ মোনেম,
মেহেদি পারভেজ আছে, নাজমুল হাসান, Yes, sir. রিফাত হোসেন, অনিক সাহা, তসলিম ভুইয়া, আল শাহরিয়ার, Present, sir. মারুফ হোসেন, আজমির উদ্দিন আব্দুল্লাহ, ইয়েস স্যার। এস এম সাদমান দীপ্ত, সে কেউ মনে হয় আসছে। স্যার 2 জনের প্রেজেন্ট বাকি আছে। আচ্ছা, কে কে? স্যার রাফি আর হচ্ছে স্যার সুমন্ত মজুমদার, প্রথম দিকে হচ্ছে সুমন্ত মজুমদার। সুমন্ত মজুমদার আর হচ্ছে স্যার ওই যে আল রাফি 17 নম্বর উপরে উপরে স্যার। 17। না 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 স্যার, ওই যে উপরে উপরে। কোথায় স্যার গেল একটু কোথায় গেল? নিচে। স্যার ওই যে বারো নম্বর। 257 তসলিম ভুইয়া আর হচ্ছে রাফি, রাফি ইসলাম ফারাজি নাকি? জি স্যার হয়েছে। দেওয়া আছে তো, দেওয়া আছে। আর কারো? স্যার স্যার মাসুর রহমান মাহিন। স্যার পলাশ কি মিয়া বলেন? আপনার লিস্টে নাই স্যার। মাহিন দা দিছি প্রেজেন্ট। পলাশ না? জি পলাশ স্যার 267। 267 না, স্যারের মনে হয় রেজিস্ট্রেশন কমপ্লিট হয় নাই। স্যার আমি রেজিস্ট্রেশন গতকাল কমপ্লিট করছি স্যার, এখনো আসেনি। আচ্ছা, একটু আরিফ স্যারের সাথে যোগাযোগ করেন। জি স্যার, জি স্যার, স্যার। আচ্ছা, আজকের ক্লাসে কোনো কোশ্চেন কনফিউশন? নেক্সট ক্লাসে আমরা কুইজ দিব, ওকে? ওকে স্যার। ঠিক আছে, রেকর্ডিংটা অফ করে দেই।